আছে, তাহলে আজকে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু করব। সিলেবাস দেখছো সবাই, কি করতে হবে? বলো, ফিজিওলজি কাকে বলা? আগে তো ফিজিওলজি পড়ছো। ফিজিওলজি কি নিয়ে ডিলস করি? মিনিমাম বডির বিভিন্ন ফাংশন নিয়ে ডিল করে। বডি, শুধু কি বডি? স্পেসিফিক কি হবে? একদম শুরু করে, একদম শুরু থেকে যদি বলি, সেটা হচ্ছে সেল থেকে শুরু হবে। সেল সেল নিয়ে কি তৈরি হবে? টিস্যু হবে, কয়েকটা টিস্যু নিয়ে হচ্ছে বডি পার্টস হবে, কয়েকটা বডি পার্ট মিলে কি হবে? একটা সিস্টেম হবে, কয়েকটা সিস্টেম মিলে একটা ফুল বডি হবে। তাহলে প্রথমে হচ্ছে ফিজিওলজির সঙ্গে যদি আমরা বলি, ফিজিওলজি আছে দুইটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে, একটা ফিজিস আর একটা হচ্ছে লোগোস। ফাইসিস মিনস নেচার অথবা তার প্রকৃতি কেমন, আর লোগোস মানে তো সবাই জানে এটা স্টাডি। অর্থাৎ ফিজিওলজি কি? ফিজিওলজি ইজ দ্য স্টাডি অফ দ্য মেকানিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ফাংশন অফ লিভিং বডি পার্ট অর হোল বডি। এখানে স্পেসিফিক বলতেছে কি ধরনের কাজ করবে, মেকানিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ফাংশন। এটা লিভিং বডি পার্ট হতে পারে অথবা হোল বডি হতে পারে। আমি একটু আগে যেটা বললাম, এটা সেল হতে পারে, একটা সেলের ওর কাজ কি, অথবা একটা টিস্যুর কাজ কি, বা একটা বডি পার্টের কি হবে, বা হোল বডি বা একটা সিস্টেমের কি হবে। শোনা যায় আমার কথা? জি ভাই। হুম। এখন হচ্ছে আমাদের কোর্সের নাম হচ্ছে সিস্টেমিক ফিজিওলজি। তাহলে সিস্টেমিক ফিজিওলজি কি নিয়ে ডিল করবে? অবশ্যই সিস্টেম নিয়ে কাজ করবে। এখন বলো, আমাদের বডিতে কয়টা সিস্টেম আছে? ভাই 11টা সিস্টেম আছে। কে কে বলো তো? তো 11টার নাম বলতে পারবো না, বাট রেসপিরেটরি সিস্টেম আছে, নার্ভাস সিস্টেম আছে, উপর থেকে ডাইজেস্টিভ। শুরু করো, মাথা থেকে শুরু করো, মাথা থেকে পা পর্যন্ত যাও, তাহলে পেয়ে যাবা। প্রথমে মাথা, তাহলে অবশ্যই ওখানে কি আছে? নার্ভাস সিস্টেম। এরপরে তোমার চোখ, নাক, কান, এগুলা কি কোন সিস্টেমের মধ্যে পড়ে? ভীষণ, কপুলার, এগুলা কোন সিস্টেম? এগুলো হচ্ছে সেন্সরি সিস্টেম। এরপরে এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা কি সিস্টেম? রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি। রেসপিরেটরি সিস্টেম। এরপর হচ্ছে আমাদের মাউথ আসলো, একদম মাউথ ক্যাভিটি থেকে শুরু করে একদম পুরো হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে তো স্টোমাক বা ইন্টেস্টাইন, অ্যানিমালের ক্ষেত্রে রুমেন, রেটিকুলাম, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, কোলন। এটা কোন সিস্টেম? মাউথ ক্যাভিটি। ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম। তারপরে হচ্ছে আমাদের যদি থোরাসিক ক্যাভিটি চিন্তা করো, থোরাসিক ক্যাভিটির ভিতরে কি আছে? হার্ট আছে। হার্ট কোন সিস্টেমে পড়বে? পড়বে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম। তারপরে রেসপিরেটরি সিস্টেম হয়ে গেছে, তারপর আরো নিচে নামো, ডাইজেস্টিভের নিচে গেলে ওখানে কি আসবে? এন্ডোক্রাইন। হ্যাঁ, হরমোন। এটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। আর কি আছে? এই যে ইউরিনেশন কিসের মধ্যে হবে? ইউরিনেশন, ইউরিনারি ডিফিকেশন, সিস্টেম। ইউরিনারি ইউরিনারি সিস্টেম। সিস্টেম। তারপর এখানে আছে রিপ্রোডাক্টিভ সিস্টেম বলতে পারো। ইউরিনারি সিস্টেম এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম দুইটাকে একসাথে বলেছে ইউরোজেনিটাল সিস্টেম। তারপর হচ্ছে পুরো স্কিন। স্কিন কোন সিস্টেমের মধ্যে? একদম মাথা থেকে পা পর্যন্ত। হ্যাঁ, ইন্টিগুমেন্টারি সিস্টেম। ও এখন বলো যে বডির সব থেকে বড় সিস্টেমের নাম কি? ইন্টিগুমেন্টারি সিস্টেম। ইন্টিগুমেন্টারি একদম পা থেকে মাথা পর্যন্ত স্কিন, কিন্তু সব থেকে বড় এবং কমপ্লেক্স, the large and complex system of the body is digestive system. এখন এই সিস্টেমের উপর ভিত্তি করে, যেহেতু আমাদের
পড়াশোনা হবে সিস্টেমিক ফিজিওলজি। তাহলে আজকে আমরা ফিজিওলজিকে বিভিন্ন ভাগে ভাগ করব বেসড সিস্টেম। এখানে কি কি আসে? সেল ফিজিওলজি আসবে, মেমব্রেন ফিজিওলজি আসবে। মেমব্রেন ফিজিওলজি অর্থাৎ এটা ইন্টিগুমেন্টের ভিতরে চলে আসে, পুরো বডির মেমব্রেন আছে স্কিন। নিউট্রিশনাল এন্ড মেটাবলিক ফিজিওলজি। মায়োফিজিওলজি কাকে বলে বলো তো? মায়োফিজিওলজি পেশি নিয়ে। মাসেলস নিয়ে। আচ্ছা, পেশি বাংলা পেশি হবে না। নিউরোফিজিওলজি এটা নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি বা পালমোনারি ফিজিওলজি, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। এর আগে আছে আমরা সিস্টেম পড়ে নিয়েছি, এগুলো এখন তো ইজি হয়ে গেছে। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল বা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে যেটা ডিল করবে সেটাকে বলা হচ্ছে ফিজিওলজি। এখন যদি এরকম পরীক্ষায় আসে যে ডাইজেস্টিভ ফিজিওলজি কাকে বলে, হ্যাঁ, ডিফাইন ডাইজেস্টিভ ফিজিওলজি, তাহলে কি হবে? তাহলে ডাইজেস্টিভ ফিজিওলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিওলজি হুইচ ডিলস উইথ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। এখান থেকে যে মেইন যে সিস্টেমিক ফিজিওলজির সংজ্ঞা আছে, ডেফিনিশন আছে, এখান থেকে মডিফাই করে লিখতে পারবা। যে কোনো যদি ফিজিওলজি আসে, সেটা সেল ফিজিওলজি হোক বা মেমব্রেন বা রেসপিরেটরি, পালমোনারি, ডাইজেস্টিভ, ইউরিনারি, হ্যাঁ, ইউরোজেনিটাল, তাহলে এরকম বলতে হবে সিস্টেমিক ফিজিওলজি কাকে বলে। সিস্টেমিক ফিজিওলজি ডিলস উইথ দ্য স্টাডি অফ ফাংশনস অফ এ স্পেসিফিক অর্গান সিস্টেম অফ দ্য বডি। একটা স্পেসিফিক অর্গান সিস্টেম নিয়ে কাজ করবে, সেই অনুযায়ী আর কি ওখানে বলতে হবে। এবার মায়োফিজিওলজি বলতে কি হবে? মায়োফিজিওলজি আছে ফিজিওলজির একটা ব্রাঞ্চ এবং এটা ডিল করবে হচ্ছে মাসকুলার সিস্টেম। ক্লিয়ার? জি ভাই। এখন হচ্ছে সেল ফিজিওলজি পড়বো। এটা হচ্ছে আমরা সবাই পড়ে আসছি ছোট ক্লাসে সেল নিয়ে। এখন আরেকবার দেখবো যে সেল আসলে কাকে বলে। সেল হচ্ছে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। এটাকে কি বলা হয়? বিল্ডিং ব্লক অফ লাইফ বলা হয়। যেমন একটা বিল্ডিং তৈরি করতে যেমন ইট লাগে, একটা ইটের পর আর একটা ইট রেখে রেখে একটা বিল্ডিং তৈরি করা হয়, তেমনি ভাবে একটা বডি তৈরি হতে গেলে এরকম একটা সেলের উপর আরেকটা সেল মিলে এইভাবে টিস্যু তৈরি হবে, টিস্যুর পরে একটা বডি পার্ট তৈরি হবে, তারপরে কয়েকটা বডি পার্ট মিলে একটা সিস্টেম তৈরি হবে, কয়েকটা সিস্টেম নিয়ে এইভাবে আমাদের পুরো হোল বডি তৈরি হয়েছে। ফিজিক্যাল স্ট্রাকচার এন্ড ফাংশনাল সিস্টেম অফ অ্যান অ্যানিমাল সেল। একটা সেলের প্রাইমারি তিনটা পার্ট থাকে, সেটা হচ্ছে সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এগুলো আমরা সবই পড়ে আসছি, ইন্টারমিডিয়েটে পড়ছি, এসএসসি তে পড়ছি। সেল মেমব্রেন কি কি বলা হয়? প্লাজমা মেমব্রেনও বলা হয়। এটা কি? এটা হচ্ছে দুইটা লিপিড বাইলেয়ার নিয়ে গঠিত, যেটাকে ফসফোলিপিড বাইলেয়ার বলে। এটা শুধুমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যাবে এবং এটা একটা সেমি পারমিবল মলিকুল আর আয়ন ফসফেট লিমিট এক্সটেন্ট, অর্থাৎ সবাইকে পারমিট দিবে না সেল মেমব্রেন। শুধুমাত্র কি দিবে? দেখা যাবে যে এটা হতে পারে যে শুধু হচ্ছে ভিআইপি লোকদের দিবে, কারো যেমন ক্যান্টনমেন্টে সবার ঢোকার সুযোগ নেই, ওখানে স্পেসিফিক। তেমনি ভাবে সেমি পারমিবল বলতে বোঝায় এটাকে বাংলা কি বলে? অর্ধবৃত্ত না কি বলে? ঝিল্লি। এখান থেকে শুধুমাত্র স্মল মলিকুল গুলো যাইতে পারবে, লার্জ মলিকুল এরকম যাইতে পারবে, এর জন্য বলা হয় সেমি পারমিবল। তো সার্ভস টু সেপারেট এন্ড প্রোটেক্ট দ্য সেল ফ্রম ইটস সারাউন্ডিং এনভায়রনমেন্ট। তাহলে কি করে? সেল মেমব্রেন কি করে? সেলকে প্রোটেকশন দেয়, তার বাইরে যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে যে কোনো ধরনের ট্রমা আঘাত না পায়। এরপর আছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কনসিস্ট অফ সাইটোসোল। সাইটোসোল মানে কি? মোস্টলি ওয়াটার, যে ওয়াটার পোর্শন কে বলা হয়েছে সাইটোসোল। এবং ওর ভিতরে কি থাকবে? বিভিন্ন অঙ্গাণু থাকবে, যেটাকে অর্গানেলস বলা হয়। The cytoplasmic organelles may be categorized into three groups. আবার এই অর্গানেলস গুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিনটা গ্রুপে ভাগ করা হয়। তো প্রথম গ্রুপটা এটা হচ্ছে অর্গানেলস ইনভলভড ইন প্রোটিন প্রোডাকশন। কারা কারা প্রোটিন প্রোডাকশন করবে? কোন অঙ্গাণুগুলা? তাদের কথা বলা হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পুরা সাইটোপ্লাজম জুড়ে থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্প্রেডিং থ্রু আউট দ্য সাইটোপ্লাজম। এবং এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্মুথ আর একটা হচ্ছে রাফ। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। আর যেগুলো আছে স্মুথ সেগুলো করবে হচ্ছে লিপিড সিনথেসিস, ডিটক্সিফিকেশন করবে, কোনো ধরনের বডিতে টক্সিন থাকলে তাকে ডিটক্সিফাই করবে এবং ক্যালসিয়াম রিজার্ভার করবে। রাইবোসোম এটা তো আমরা সবাই জানি,
প্রোটিন প্রোডাকশন মেশিন বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোমের মেইন কাজে আছে প্রোটিন তৈরি করা। তারপর হচ্ছে গোলগি বডি বা গোলগি অ্যাপারেটাস বা গোলগি কমপ্লেক্স, এটাকে বলা হয় হচ্ছে কুরিয়ার, বডির কুরিয়ার, অর্থাৎ সেন্ট্রাল ডেলিভারি সিস্টেম অফ দ্য সেল। ইট ইজ দ্য সাইট ফর প্রোটিন প্রসেসিং, প্যাকেজিং এন্ড ট্রান্সপোর্ট। সে কি করবে? এখান থেকে প্রোটিন প্রসেস করবে, সেটাকে প্যাকেজ করবে, করে বডির বিভিন্ন পার্টে এরকম ট্রান্সফার করবে। এরপর আছে লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয়? সেলুলার ডাইজেস্টিভ সিস্টেম বা গার্বেজ ডিসপোজাল সিস্টেম। বডির ভিতরে যত গার্বেজ, বডি না সেলের ভিতরে যত গার্বেজ তৈরি হবে সেটাগুলোকে সে ডিসপোজ করবে। The contain more than 3 dozen enzymes for degrading protein, nucleic acid and certain enzymes. তাহলে এখানে কি আছে? যে 3 ডজনের বেশি আছে ডিগ্রেড এনজাইম আছে, যে এনজাইম গুলার কাজ কি? এগুলো আছে প্রোটিনকে ডিগ্রেড করে, নিউক্লিক অ্যাসিড এবং সার্টেন এনজাইমসকে। এবং এই লাইসোজাইম বা লাইসোজোম কোথা থেকে তৈরি হবে? গোলগি বডি থেকে তৈরি হবে। তাহলে এখানে আমরা কি দেখলাম? যে কোন অঙ্গাণুগুলা প্রোটিন প্রোডাকশনের সাথে সম্পর্কিত। এখানে পড়ছে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম এবং গোলগি অ্যাপারেটাস এবং লাইসোজোম। এখন হচ্ছে কোন অর্গানেলস গুলা এনার্জি প্রোডাকশনের সাথে সম্পর্কিত। মাইটোকন্ড্রিয়াকে আমরা জানি সবাই পাওয়ার হাউস, এখান থেকে হচ্ছে এনার্জি বা এটিপি তৈরি হয়। The mitochondria core, the powerhouse or power generator of a cell, and self-replicating organelles that occur in various number, shape and size in the cytoplasm. Cytoplasm কি হবে? সেলফ রিপ্লিকেট। রেপ্লিকেট মানে কি বললাম? নিজের প্রতিলিপি তৈরি করতে পারবে এবং বিভিন্ন ধরনের সাইজ হবে, সংখ্যা হবে, এবং কনভার্ট ফুড ইনটু ইউজেবল এনার্জি, অর্থাৎ এটিপি প্রোডাকশন করবে। এখন হচ্ছে স্পেশাল অর্গানেল। স্পেশাল অর্গানেলের মধ্যে আছে সেন্ট্রিওল আছে এবং মাইক্রোটিবিউলস আছে। সেন্ট্রিওলের কাজ কি? এটা হচ্ছে সেল ডিভিশনে সাহায্য করে। আর মাইক্রোটিবিউলস এটা কি করবে? এটা হচ্ছে সেন্ট্রিওল তৈরি করে। আবার মাইক্রোটিবিউলস হচ্ছে টিউবিউলিন দ্বারা গঠিত। বুঝা গেছে? জি ভাই। The second part, nucleus, না থার্ড পার্ট। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস is a concentrated area of chromatin, RNA and protein. আচ্ছা, এটা তো নিউক্লিওলাস। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে সেলের ইনফরমেশন সেন্টার। সব ইনফরমেশন কোথায় থাকবে? সেলের নিউক্লিয়াসে থাকবে। যেমন কম্পিউটারের ক্ষেত্রে কই থাকে? মাদারবোর্ডে না? কই থাকে না? সরি, সফটওয়্যারে থাকে না সব ইনফরমেশন? তেমনি একটা সেলের সফটওয়্যার আছে যে নিউক্লিয়াস, এখানে সব ধরনের ইনফরমেশন থাকবে, রেগুলেট করবে অল সেল অ্যাক্টিভিটি এন্ড ফর্মস রাইবোজোম। বলেছে ইট ইজ দ্য স্টোরেজ অফ জেনেটিক ইনফরমেশন, অর্থাৎ সকল ধরনের জিন কি আছে এখানে, ডিএনএ, আরএনএ বা জিন, ক্রোমাটিন যাই বলি সবকিছু আছে নিউক্লিয়াসের মধ্যে। এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে জেনেটিক ইনফরমেশন এর স্টোরেজ বা স্টোর হাউস। It's a nuclear membrane, porous, double membrane that separate the nuclear content from the cytoplasm. Porous বলতে কি বোঝায় বলুন? পোরাস মানে হচ্ছে ছিদ্রযুক্ত, পোর মানে ছিদ্রযুক্ত। ছিদ্র, সেখান থেকে আছে পোরাস। পোরাস এবং ডাবল মেমব্রেন, এটার কাজ কি? যে সাইটোপ্লাজমিক যে অর্গানেল গুলো আছে সেখান থেকে আর কি নিউক্লিয়ার অর্গানেল গুলাকে আলাদা করে রাখে। এর ভিতরে কি কি আছে? নিউক্লিওলাস। নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের একটা কনসেন্ট্রেটেড এরিয়া। এটা হচ্ছে ক্রোমাটিন, আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, এবং এটা কি করবে? রাইবোসোম তৈরি করে এখান থেকেও। ক্রোমাটিন কি? ক্রোমাটিন হচ্ছে প্রোটিন, ডিএনএ এগুলাকে নিয়ে যাচ্ছে ক্রোমাটিন তৈরি, এবং এখান থেকে কি তৈরি হবে? ক্রোমোজোম তৈরি হবে। তাহলে প্রথমে কি থাকবে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে? ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকবে বা আরএনএ থাকবে, তার ভিতরে জিন থাকবে। তাদের হোম টাস্ক হলো যে ড্র এবং লেবেল করবে টিপিক্যাল অ্যানিমাল সেল। এটা কিন্তু পরীক্ষায় থাকবে। একটা অ্যানিমাল সেল তোমার ড্র করতে হবে এবং লেবেল করতে হবে কোনটা কোথায় আছে।
এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন থ্রু সেল মেমব্রেন। এতক্ষণ আমরা সেল মেমব্রেন এবং সেলের অর্গানেলস গুলো নিয়ে পড়ছি। এখন ট্রান্সপোর্টেশন কিভাবে হবে? আমরা যে খাবার খাই, খাবারগুলো হচ্ছে পেটের মধ্যে যাচ্ছে, এখন ওটা কিভাবে সেল মেমব্রেন কে ব্রেক ডাউন করে কিভাবে হচ্ছে ভিতরে ঢুকবে, এখন ট্রান্সপোর্টেশন কিভাবে হবে? So transport of substance through membranes may involve physical or physiological processes. বিভিন্ন ধরনের প্রসেস মেনটেন করে নিউট্রিয়েন্ট বলো বা যে কোনো ধরনের ইনগ্রেডিয়েন্ট এগুলো হচ্ছে সেলের ভিতরে ঢুকবে। প্রথম হচ্ছে ডিফিউশন, এগুলো আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। ডিফিউশন কি? র্যান্ডম মুভমেন্ট অফ মলিকিউলস ফ্রম দ্য এরিয়া অফ হায়ার কনসেন্ট্রেশন টু দ্য এরিয়া অফ লোয়ার কনসেন্ট্রেশন আনটিল দে আর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। ডিফিউশনে কি হয়? হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে এরকম মলিকিউলস এর মুভমেন্ট হবে যতক্ষণ না পর্যন্ত দুইটা কনসেন্ট্রেশন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে ডিফিউশন ইন দ্য রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে ডিফিউশন কিভাবে হবে? লাঞ্চে কি থাকে? অনেক অ্যালভিওলাস থাকে, অনেক অ্যালভিওলাস। অ্যালভিওলে এখানে হচ্ছে প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম হচ্ছে অ্যালভিওলাস। তো অ্যালভিওলাসে কি হবে? প্রথম আমরা এই যে নিঃশ্বাস নিলাম, নেওয়ার পরে যে অক্সিজেন নিলাম, তখন কি হবে? অ্যালভিওলাসে গিয়ে অক্সিজেনের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে, কিন্তু দেখা যাবে যে ব্লাডে অক্সিজেনের পরিমাণ কম। এই যে কনসেন্ট্রেশনের যে ডিফারেন্স, তখন কি হবে? হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে অক্সিজেনটা ডিফিউজ হয়ে যাবে, অর্থাৎ অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা চলে যাবে ব্লাডে। আর ব্লাডে তখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা ঘনত্ব বা কনসেন্ট্রেশন অনেক বেশি ছিল এবং লাঞ্চে হচ্ছে কম ছিল। তখন কি হবে? যে ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড আবার অ্যালভিওলাসে চলে আসবে। এইভাবে আর কি হবে? রেসপিরেশন মেইনটেইন হয়। বুঝা গেছে? জি ভাই। কি হবে? তোমাদের কোনো রেসপন্স নাই, বুঝতেছো নাকি? জি বুঝতে। জি ভাই। এখন আছে অসমোসিস। বলো অসমোসিস কাকে বলে? এগুলো সবই পড়ে আসছো। হুম। Osmosis বলছে it is a passage of water molecules from a region of high water concentration through a semi-permeable membrane to a region of low water concentration. আগে আমরা ডিফিউশনে পড়ছি, ওখানে কিন্তু কি বলে, যখন একটা দ্রবণ তৈরি হয় বা সলিউশন, তখন কি কি থাকে? ওখানে থাকবে হচ্ছে সলিউট থাকে, সলভেন্ট থাকে এবং সলিউশন, অর্থাৎ দ্রাবক এবং দ্রবণ। অসমোসিসের ক্ষেত্রে কিন্তু দ্রব আছে, তোমার হচ্ছে কি করবে না, প্যাসেজ হবে না, এখানে হচ্ছে দ্রাবক যাবে, অর্থাৎ যে ওয়াটার মলিকিউলস আছে সেইটা। ধরো হচ্ছে দুইটা ভিন্ন ঘনত্বের বা ভিন্ন কনসেন্ট্রেশন, একটাতে অনেক হাই কনসেন্ট্রেশন আছে আর একটা আরেক পাশে দেখা গেল যে লো কনসেন্ট্রেশন এবং সেখানে একটা সেমি পারমিবল মেমব্রেন আছে। তখন কি হবে? এই দুইটা ঘনত্বকে সেম করবে কিভাবে? তখন এর ভিতরে যে দ্রব আছে সে কিন্তু প্যাসেজ হবে না, এখানে যে দ্রাবক বা ওয়াটার মলিকিউলস আছে পানি বা তরল জাতীয়, সেটা কি করবে? যে এটা কিন্তু উল্টা হবে, এটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন থেকে কি হবে? লো কনসেন্ট্রেশনের দিকে যাবে। Also, it is a passage of water molecules from a region of high water concentration through a permeable membrane to a region of low water concentration. উদাহরণ হিসেবে যদি বলা হয়, বলতেছে if two solution of different concentration are separated by a semi-permeable membrane which is permeable to the smaller solvent. Solvent এর কথা বলতেছে, দ্রাবকের কথা বলতেছে, solvent molecules but not to the larger solute molecules, অর্থাৎ এখানে দ্রব না। Then the solvent will tend to diffuse across the membrane from the less concentrated to the more concentrated solution. নরমালি কি হয়? দেখা যায় যে আমরা যদি দুইটা এরকম সলিউশন বানাই, তখন কি হয় যে যেখানে বেশি আছে, যদি আমরা কোনো কিছুকে সমান করতে চাই তাহলে কি হয়? বেশি থেকে কি করি? ছোটটাই দিই। কিন্তু এখানে কিন্তু উল্টোটা হবে, এখানে হচ্ছে কি করবে? যে লেস কনসেন্ট্রেটেড থেকে মোর কনসেন্ট্রেটেড সলিউশনে ডিফিউজ হবে। দিস প্রসেস ইজ কল্ড অসমোসিস। এখন হচ্ছে এন্ডোসাইটোসিস।
এন্ডোসাইটোসিস কাকে বলে? ইট ইজ এ প্রসেস ইন হুইচ এ সাবস্টেন্স গেইনস এন্ট্রি ইনটু এ সেল উইদাউট পাসিং থ্রু দ্য সেল মেমব্রেন। এতক্ষণ দেখতেছি যে সেল মেমব্রেন বা বর্ডার পাস করে এক দেশ থেকে আরেক দেশে যাইতে হবে। এখন কোন ধরনের মেমব্রেনকে পাস না করে কিভাবে তাহলে এই সাবস্টেন্স গুলো প্যাসেজ হইতে পারবে? বলছে দ্য অ্যাবজর্পশন অফ ম্যাটেরিয়াল ফ্রম দ্য আউটসাইড এনভায়রনমেন্ট অফ দ্য সেল ইজ কমনলি ডিভাইডেড ইনটু থ্রি প্রসেস। এখন তিনটা প্রসেসের মাধ্যমে সাবস্টেন্স গুলা সেলের ভিতরে যাইতে পারবে। এখন কি কি প্রসেস আছে? প্রথমে আছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কে কি বলা হয়? সেল ইটিং বলা হয়। So it is a process by which cell ingest large object. সেলের কি মুখ আছে যে সে খেয়ে ফেলবে? হুম, হ্যালো, সেলের মুখ আছে? সেলের মুখ কয়টা? নাই নাই একটা? তাহলে কেমনে খাবে? তাহলে কিভাবে এনজাইম খাবে? সিক্রেট বলছে করে such as ভিতর cells থেকে which have undergone apoptosis. বলছে কোন সেলগুলোকে সে খেয়ে ফেলবে? বলছে যেসব সেলগুলা অ্যাপোপ্টোসিসে গেছে অথবা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস, অর্থাৎ বডিতে কোনো ধরনের ফরেন পার্টিকেল গুলা থাকলে কি করে? যদি ফরেন পার্টিকেল গুলা যায় ভিতরে তখন সে কি করবে? এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তাকে খেয়ে ফেলবে। এমন হতে পারে বডির ভিতরে নিজের সেল খেয়ে ফেলতে পারে। কখন খাবে? অ্যাপোপ্টোটিক সেলকে। অ্যাপোপ্টোসিস মানে কি বলো? হ্যাঁ, প্রোগ্রাম সেল ডেথ। অর্থাৎ দেখা গেল যে বডিতে এরকম প্রোগ্রামিং করা থাকে, অর্থাৎ কম্পিউটার যেন প্রোগ্রামিং থাকে না, প্রোগ্রামিং করলে সে ওই প্রোগ্রাম অনুযায়ী কাজ করবে। তেমনি ভাবে আমাদের বডির ভিতরে এরকম প্রোগ্রামিং করা, কোন সেল কি কাজ কিভাবে কাজ করবে, সে যদি এরকম তার কাজের ব্যাঘাত ঘটায় তখন তাকে এরকম মেরে ফেলা হবে। তখন কে বলা হয় যে প্রোগ্রামড সেল ডেথ। যদি কোনো একটা সেল এরকম অ্যাবনর্মাল হয়ে যায় অথবা সে তার বডিতে কোনো ধরনের কাজ নাই তখন কি হবে? সেটাকে অ্যাপোপ্টোটিক সেল বলে। তখন এটা সে কি করবে? তো এনগালফ করে নিবে। So the membrane folds around the object and the object is sealed off into a large vacuole known as phagosome. তাহলে এটা কিভাবে করবে? যেহেতু সেলের মুখ নাই এই জন্য সে তার মেমব্রেনকে প্রথমে ফোল্ড করবে, ফোল্ড করে ওখানে একটা ভ্যাকিউল তৈরি করবে বা একটা গহ্বর তৈরি করবে। সেই গহ্বরকে ভ্যাকিউলকে বলা হচ্ছে ফ্যাগোসম, এবং ওটার ভিতরে নিয়ে আস্তে আস্তে সে সেটাকে সিল করে দিবে। এইভাবে একটা সেল খেয়ে ফেলবে। এরপরে বলেছে পাইনোসাইটোসিস। পাইনোসাইটোসিস বলতে বলে সেল ড্রিঙ্কিং। এটা কিভাবে হবে? দিস প্রসেস ইজ কনসার্নড উইথ দ্য আপটেক অফ সলিউটস এন্ড সিঙ্গেল মলিকিউলস সাচ অ্যাজ প্রোটিন। এখানে কি হবে? কোনো একটা দ্রব অথবা স্মল কোনো মলিকিউলকে এরকম খেয়ে ফেলবে, সেটা হচ্ছে প্রোটিনের উদাহরণ দিছে। এবং দ্য ভ্যাকিউলস ফর্মড আর কল্ড ম্যাক্রোপাইনোসোমস। আগের সময় বলা হলো যে ফ্যাগোসাইটোসিসের ক্ষেত্রে যে ফোল্ড তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ফ্যাগোসোম, এবং পাইনোসাইটোসিসের ক্ষেত্রে যে ভ্যাকিউল তৈরি হবে সেটাকে বলা হচ্ছে ম্যাক্রোপাইনোসোমস। এছাড়াও কিভাবে খাইতে পারবে? যে রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। এখন আছে সে সরাসরি খাবে না, এখানে আছে থার্ড পার্টি বা দালাল ধরে। দেখা গেল আমি এক দেশ থেকে আরেক দেশে যাব, লিগালি যাইতে গেলে আমার পাসপোর্ট ভিসা এগুলা লাগবে। এখন আমি এসব না করে বর্ডারে গিয়ে দালাল ধরলাম, সে আমাকে পাস করে দিল। এখানে এমন হবে, দিস প্রসেস ইজ কনসার্নড উইথ দ্য আপটেক অফ সলিউট and single molecules such as protein. No, the process by which receptor protein combine with a specific kind of molecule. তখন কি করবে? যে রিসেপ্টর প্রোটিন সেলের চারপাশে যে স্পেসিফিক মলিকিউল আছে সেগুলোর সাথে বাইন্ড করবে, বাইন্ড করে সে কম্বিনেশন পরে হচ্ছে এনগালফ করে দিবে। সেলের আশেপাশে যারা আছে সেটাই তো সেল এনগালফ করবে, তখন ওই কি করবে? রিসেপ্টর প্রোটিন ওই সেই সেলের চারপাশে যারা থাকে তাদের সাথে এরকম কমিউনিকেট করবে, তাদের সাথে এরকম বাইন্ড করবে, বাইন্ড করবে তাদের সাথে এনগালফ হয়ে যাবে। এবার আছে এক্সোসাইটোসিস। এতক্ষণ বললাম হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস এর এই তিনটা প্রসেস, ফ্যাগোসাইটোসিস, পাইনোসাইটোসিস এবং রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। এখন হচ্ছে এক্সোসাইটোসিস কাকে বলে? এখন তো সেল খাইতেছে, এখন শুধু খাইলে তো হবে না, প্রোডাকশনও তো দিতে হবে, সেলের ভিতরে তো কিছু তৈরি হবে।
এখন সেটাকে বাইরে কিভাবে বের করবে সেটার প্রক্রিয়া হচ্ছে এক্সোসাইটোসিস। The process in which the larger molecules that are manufactured in the cell are released through the cell membrane. এখন এতক্ষণ খাওয়ার পরে সেলের ভিতরে যে লার্জার মলিকিউল গুলা তৈরি হবে সেগুলাকে সেল মেমব্রেন বাইরে রিলিজ করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে এক্সোসাইটোসিস। The nucleolus that manufacture ribosome and release to nucleoplasm. একটু আগে আমরা পড়ছিলাম যে নিউক্লিয়াস থেকে কি তৈরি হয়, রাইবোসোম তৈরি হয়। তাহলে এই যে নিউক্লিয়াস থেকে রাইবোসোম তৈরি হচ্ছে, এখন এটা তো বাইরে বের করতে হবে এবং সেটা কোথায় আসবে, এই যে নিউক্লিওপ্লাজমে আসবে। বোঝা যাচ্ছে? জি ভাই। জি ভাই। জি ভাই। হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে চলে আসলাম, দ্য লার্জার সিস্টেম অফ দ্য বডি। এখন হচ্ছে নিউট্রিয়েন্ট এবং নিউট্রিশনের মধ্যে পার্থক্য কি বলো? কেউ বলতে পারবে না নিউট্রিয়েন্ট কি? নিউট্রিয়েন্ট হলো খাবারের মধ্যে যেই সাবস্টেন্স গুলা থাকে, প্রোটিন, হুম। মিনারেল, এগুলা। হুম। আর আর নিউট্রিশন? নিউট্রিশন খাবারকে ব্যবহার করে বডির জন্য বা বডিতে কিভাবে ব্যবহার করবে খাবারের নিউট্রিয়েন্ট গুলা, এই প্রসেস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যেমন এখন হচ্ছে আমরা কম্পিউটার চালাইতেছি, তাহলে কম্পিউটার একটা সাবস্টেন্স বা একটা অবজেক্ট, যখন আমরা কম্পিউটার চালাই তখন ওটাকে কি বলে, কম্পিউটিং বলে। তেমনি ভাবে নিউট্রিয়েন্ট একটা সাবস্টেন্স এবং নিউট্রিয়েন্টটা বডিতে কিভাবে ইউটিলাইজেশন হচ্ছে, কিভাবে তার ইনজেকশন, ডিগ্রেডেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম হচ্ছে, এটাকে হচ্ছে পুরা প্রসেসটাকে বলা হচ্ছে নিউট্রিশন। তাহলে নিউট্রিয়েন্ট কি? নিউট্রিয়েন্ট ইজ দ্য সাবস্টেন্স প্রেজেন্ট ইন ফুড রেসপন্সিবল ফর মেইনটেনেন্স, growth, function, production and reproduction of the cell or organ of the body. And nutrition is the process which reflect the utilization of food in the body. It includes ingestion, মানে কি প্রথমে সেটা খাবে, তারপরে ওটা ডিগ্রেড হবে, ভাঙবে, তারপর ওটা অ্যাবজর্ব হবে, তারপরে মেটাবলিজম is consist of two terms, the anabolism and catabolism. প্রথমে আছে ক্যাটাবলিজম, যখন আমরা কোনো খাবার খাবো প্রথমে সেটা কি হয়, ভাঙবে, এই ভাঙাটাকে কি বলে, ক্যাটাবলিজম। তারপরে ওখান থেকে নতুন মলিকিউল বা সাবস্টেন্স তৈরি হবে, সেটাকে বলা হয় মেটাবলিজম। এখন আছে ডাইজেশন কাকে বলে? মেনি অফ দ্য অর্গানিক কম্পোনেন্টস অফ ফুড আর ইন দ্য ফর্ম অফ লার্জ ইনসoluble molecules which have to be broken down into simple compounds before they can pass through the mucous membrane of the alimentary tract in the blood and lymph. Alimentary tract কাকে বলে? alimentary tract একদম মাউথ থেকে পুরো স্টমাক পর্যন্ত বা অ্যানাস পর্যন্ত। তাহলে কি, the breaking down process is termed digestion, which includes all activities of the alimentary tract. একদম মুখে দিলাম খাবার, ওখানে হচ্ছে দাঁত দিয়ে খাবারকে গ্রাইন্ড করতেছি, ওখানে আমাদের স্যালাইভেশন মিক্স হচ্ছে, পুরো প্রসেস প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপর আছে সেটাকে হচ্ছে গিলে ফেললাম, রিগার্জিটেশন, তারপরে হচ্ছে ওখানে স্টোমাকে গিয়ে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক জুস, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলা মিক্স হচ্ছে, ওখানে আবার ডাইজেশন হচ্ছে। So which includes all activities of the alimentary tract and it's learned in the preparation of foods for absorption and in the rejection of the residue. বিভিন্ন গ্ল্যান্ড থেকে কি হবে, গ্যাস্ট্রিক জুস রিলিজ হবে, সেটাকে হচ্ছে কি করবে, ডাইজেশনে হেল্প করবে এবং ওখান থেকে যেগুলা নিউট্রিয়েন্ট ওগুলা হচ্ছে বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে ব্লাডের মাধ্যমে, এবং বাকি যে রিজেকশন পার্টিকেল অর্থাৎ এখান থেকে ইউরিন, তারপর হচ্ছে ফিসেস, এগুলো কি হবে, সব ভয়েড হয়ে যাবে। আর স্ট্রাকচার অফ ডাইজেস্টিভ সিস্টেম বলো, কে বলো ডাইজেস্টিভ সিস্টেমের স্ট্রাকচার কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি ইন ক্রোনোলজিক্যালি বলো।
সামি, ডাইজেস্টিভ সিস্টেমের পার্টগুলো বলো। সিরিয়ালি বলো। একদম শুরু থেকে, কোথা থেকে শুরু হয়েছে? মাউথ থেকে শুরু হয়েছে। নর্থ থেকে বলো। মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, অ্যানাস। স্মল ইন্টেস্টাইন পার্টগুলো বলো। ডেডুনাম, জিজোনাম, সরি ডিউডেনাম, জিজোনাম, ইলিয়াম, লার্জ ইন্টেস্টাইন। কোলন, সিকাম, আর একটা রেকটাম। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারকে দুইটা স্ট্রাকচারে ভাগ করতেছে। একটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচারের ভিতরে কি কি আছে? মাউথ থেকে শুরু হয়েছে। মাউথে কি কি আছে? আমাদের লিপস আছে, টিথ এবং টাং। সবগুলাই কি খাবার যখন আমরা খাই সবগুলা কিন্তু হেল্প করে। ঠোঁট, তারপরে হচ্ছে দাঁত, জিহ্বা, এরপর আছে ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাকের ভিতরে যেগুলো আছে রুমিনেন্ট অ্যানিমাল, রুমেন, রেটিকুলাম, ওমেজাম, অ্যাবোমেজাম, এরপরে স্মল ইন্টেস্টাইন, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, লার্জ ইন্টেস্টাইন আছে সেকাম, কোলন এবং রেকটাম, প্রেজেন্স। অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারের মধ্যে কি কি আছে? স্যালাইভারি গ্ল্যান্ড, যেমন হচ্ছে প্যারোটিড, সাবমেক্সিলারি, সাবলিঙ্গুয়াল। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে। গ্ল্যান্ড গুলা থেকে কি হয়? বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হয়। লিভার আছে, প্যানক্রিয়াস, গল ব্লাডার এবং সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। এখান থেকে সিগন্যাল আসবে যে কখন আমার ক্ষুধা লাগছে, কখন খাবার খেতে হবে, বা খাবার খাইতেছি পেট ভরে গেছে, তখন এই সিগন্যাল গুলা কে দিবে? এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। তাহলে হচ্ছে ফাংশনস অফ ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি? এটা হচ্ছে ইনজেকশন এন্ড ডাইজেশন অফ ফুড, খাবার খাবে এবং সেটাকে ডাইজেস্ট করবে। অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস অর ইন প্রোডাক্ট অফ ফুড ডাইজেশন, যে খাবারগুলো খাচ্ছি সেগুলা যে ইন প্রোডাক্ট তৈরি হবে সেগুলোকে অ্যাবজর্পশনে সাহায্য করা। সিক্রেশন অফ ডাইজেস্টিভ জুস অ্যান্ড হরমোন, এক্সক্রিশন অফ হেভি মেটালস, টক্সিক অ্যান্ড সার্টেন অ্যালকালয়েডস। এখন ফুড ডাইজেশনের যে ধরনের গার্বেজ তৈরি হবে ওইগুলোকে বের করে দেওয়া। রেগুলেশন অফ ব্লাড রিয়াকশন এন্ড ব্লাড সুগার, হেল্পস ইন এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েসিস কাকে বলে? আশরাফুল বলো, এরিথ্রোপোয়েসিস কাকে বলে? আশরাফুল নাই? বৃষ্টি বলো। ব্লাড সেল তৈরির প্রক্রিয়াকে আপনার এরিথ্রোপয়েসিস বলে। রাইট। এরিথ্রোপোয়েসিস মানে সিনথেসিস অফ এরিথ্রোসাইট, অর্থাৎ রেড ব্লাড সেলের তৈরি প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। মেইনটেইন দ্য ওয়াটার ব্যালেন্স ইন দ্য বডি। কারণ হচ্ছে ফ্যাক্টর অফ ডাইজেশন। এই ডাইজেশনের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর আছে? এখানে ফ্যাক্টরকে 3-4 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে আছে প্রথমে মেকানিক্যাল ফ্যাক্টরস। The chief mechanical factors are prehension, mastication, deglutition, regurgitation, rumination, vomiting, gastric and intestinal motility and defecation. ফাহাদ আছে? ফাহাদ, জি ভাইয়া। ফাহাদ বলো, প্রিহেনশন কাকে বলে? জি ভাই, কি বলছেন? প্রিহেনশন কি? প্রিহেনশন বলতে কি বুঝো? সরি ভাইয়া, এটা পারবো না। ঠিক আছে। প্রিহেনশন বলতে বোঝায় যখন দেখবা গরু সামনে যখন খাবার দেওয়া হয় তখন ওই যে জিহ্বা দিয়ে টান দিয়ে দিয়ে নেয় না, জিহ্বাটা বের করে কিছুটা ফোল্ড করে করে মুখের মধ্যে নিয়ে নেয়। দেখছো কখনো গরুর খাবার? জি ভাই।
এটা হচ্ছে প্রিহেনশন বলে। তাহলে প্রিহেনশন এই যে সে মুখে খাবারটা কিভাবে নিচ্ছে এটাকে বলা হচ্ছে প্রিহেনশন। মাস্টিকেশন এটাকে হচ্ছে যখন সে মুখে খাবারটা নিয়ে এরকম কি বলে মুখে খাবার নিয়ে ওটা ভাই চিবানো। চিবানো যেটাকে বলে মাস্টিকেশন বলে, আর হচ্ছে ডিগ্লুটিশন। এখানে বিভিন্ন ধরনের ওই যে কিভাবে স্যালাইভারি যে গ্লান্ডেশন আছে ওইগুলা মিক্স হবে। এরপর হচ্ছে রিগার্জিটেশন, ওটা হচ্ছে পার্শিয়ালি সে হচ্ছে চিবায়ে ওটা হচ্ছে খেয়ে ফেলবে, আবার সে রিগার্জিটেট করবে অর্থাৎ পেটের থেকে নিয়ে এসে কি করে রুমিনেশন অর্থাৎ জাবর কাটা যেটা বলে। এরপর হচ্ছে সিক্রেটরি ফ্যাক্টরস, অ্যাক্টিভিটিস অর ওয়ার্ক অফ ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তাহলে বিভিন্ন গ্ল্যান্ড থেকে কি হবে বিভিন্ন গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হয়, এগুলার কাজ। এবার হচ্ছে কেমিক্যাল ফ্যাক্টর, বিভিন্ন ধরনের এনজাইম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজ করবে। মাইক্রোবায়োলজিক্যাল ফ্যাক্টরের ভিতরে কি আছে ব্যাকটেরিয়া এবং সার্টেন স্পিসিস অফ প্রোটোজোয়া। এখন বলো যে হিউম্যানে কি ধরনের ডাইজেশন হয় আর রুমিনেন্টে কি ধরনের ডাইজেশন জানো? কারো জানা আছে? ভাই আসসালামু আলাইকুম। খাইলো ওরা পার্শাল মাস্টিকেট করলো, স্যালাইভেশন হলো, ওটা রিগার্জিটেট করলো, হ্যাঁ ডিগ্লুটিশন করে আবার রিগার্জিটেট করলো, পরে আবার ওটা 40 to 50 টাইমস আবার মাস্টিকেটেড করে সোলে আর কি মাস্টিকেট করে তারপরে গেলে ফেলতেছে। টোটাল প্রসেসটা হচ্ছে রুমিনেশন। ঠিক আছে।